হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আবারও তোমাদের সামনে আমি সুরজিৎ। আজকে আমরা পড়ব একটু পিছনের দিকে, অর্থাৎ আগের দিকের যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো কিছু কিছু ছোট ছোট কোশ্চেন আছে, সেইগুলো যার মধ্যে কিছু বাদ পড়ে গেছে, সেইগুলো সম্বন্ধে জানবো। আজকে আমরা পড়ব ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য দেয়, অথবা দিয়ে দেয় যে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের কাজ লেখো বা বৈশিষ্ট্য লেখো, যেটা সাধারণত ছোট ছোট কোশ্চেনের মধ্যে দিয়ে দেয়। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ জীবনের প্রবাহমানতার ফার্স্ট ইউনিটের ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন সম্বন্ধে আমরা আজকে জানবো। ঠিক আছে, চলো তাহলে প্রথমে হচ্ছে ক্রোমোজোম গঠিত হয়। আমি আগে লিখে নিই। আজকে আমরা যে চ্যাপ্টারটা সম্বন্ধে জানবো, সেই চ্যাপ্টারটার হচ্ছে জীবনের প্রবাহমানতার। এটা হচ্ছে ক্রোমোজোমের ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। তাহলে হচ্ছে ইউক্রোমাটিন আর ও হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন ক্লাস 10, ক্লাস 10 এর এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায়। তাহলে প্রথমে হচ্ছে ক্রোমোজোম গঠিত হয়ে থাকে হচ্ছে ক্রোমাটিন দ্বারা। তাহলে ক্রোমোজোম গঠিত হয়ে থাকে ক্রোমাটিন দ্বারা। আর এই ক্রোমাটিনের মূল উপাদান হচ্ছে ডিএনএ এবং প্রোটিন। ডিএনএ আর প্রোটিন, তাহলে ডিএনএ আর প্রোটিন মিলে তৈরি হয়েছে ক্রোমাটিন। তাহলে প্রথমে আমরা দেখব ক্রোমোজোম কিসের থেকে তৈরি হলো। তাহলে ক্রোমোজোম এই ক্রোমোজোমটা কি হয়, ক্রোমোজোমটা গঠিত হয়ে থাকে ক্রোমাটিন দ্বারা। তাহলে কি দ্বারা গঠিত হয়? ক্রোমাটিন। তাহলে ক্রোমোজোম হচ্ছে ক্রোমাটিন দ্বারা গঠিত হয়। ক্রোমাটিন, তাহলে ক্রোমোজোম হচ্ছে কি দ্বারা গঠিত হলো? ক্রোমাটিন দ্বারা গঠিত হলো। এবং ক্রোমাটিনের মূল উপাদান, এই ক্রোমাটিনের আবার মূল উপাদান হচ্ছে, একটা হচ্ছে ডিএনএ এবং প্রোটিন। তাহলে ডিএনএ আর হচ্ছে প্রোটিন প্রোটিন এই দুটো দ্বারা গঠিত হয়ে থাকে হচ্ছে ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন গঠিত হয় আবার ডিএনএ এবং প্রোটিন দ্বারা। যেহেতু ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তাই যে সময় তাই ডিএনএ থেকে তৈরি হয়ে থাকে, তাহলে ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ। এদের গঠনটাকে, অর্থাৎ ডিএনএ গঠনটাকে বিশ্লেষণ করে দেখা গেছে কি, দেখা গেছে যে কি কিছু কিছু বিশ্লেষণ করলে দেখা যায় যে তোমার কিছু আরএনএ পাওয়া যায়। ডিএনএ থেকে কিছু আরএনএ পাওয়া যায়, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ওখান থেকে আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিডটা তৈরি হচ্ছে। এই ডিএনএ এবং প্রোটিন একসঙ্গে যুক্ত হয়। তাহলে ডিএনএ এবং প্রোটিন একসঙ্গে যুক্ত হয়ে গঠন করে থাকে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ এবং প্রোটিন এই দুটোকে একত্রে বলা হয়ে থাকে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আমাদের কিন্তু টপিকটা হচ্ছে ক্রোমাটিন। তাহলে এই ক্রোমাটিন সম্বন্ধে আমরা জানবো, তার আগে একটু জেনে নিলাম। তাহলে ক্রোমোজোম গঠিত হয়ে থাকে ক্রোমাটিন দ্বারা। ক্রোমাটিন আবার ডিএনএ এবং আরএনএ দুটো অংশ দ্বারা ক্রোমাটিন গঠিত হয়। যখন ডিএনএ থেকে আবার আরএনএ তৈরি হয় এবং এদের রাসায়নিক গঠনটাকে বিশ্লেষণ করলে দেখা যায় কিছু ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়ে থাকে। এই ডিএনএ এবং প্রোটিন যখন একত্রে যুক্ত অবস্থায় থাকে, তখন তাকে বলা হয়ে থাকে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এর মধ্যে কোনো অক্সিজেন থাকে না বলে একে বলা হয়ে থাকে ডিঅক্সি, অর্থাৎ অক্সিজেন বিহীন। এইবার
ক্রোমাটিন ক্রোমাটিন প্রধানত দুই প্রকারের হয়ে থাকে। তাহলে ক্রোমাটিন প্রধানত কয় প্রকারের হয়ে থাকে? ক্রোমাটিন প্রধানত দুই প্রকারের হয়ে থাকে। কি কি ক্রোমাটিন? একটা হচ্ছে ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন হচ্ছে দুই রকমের হয়। ক্রোমাটিন হচ্ছে দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। ক্রোমাটিন আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন হচ্ছে দুই রকমের হলো, একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। এবার আমরা এক এক করে জানবো ইউক্রোমাটিনটা, হেটারোক্রোমাটিন, এদের কাজ, বৈশিষ্ট্য সব আমরা এক এক করে জানবো। এবার আমরা যখন ক্রোমোজোমের স্ট্রাকচারটা যখন দেখেছিলাম তখন দেখলাম কি যে সেন্ট্রোজোমকে কেন্দ্র করে দুই দিকে প্রসারিত কি থাকে? বাহু থাকে। অর্থাৎ পি বাহু, একটা হচ্ছে কিউ বাহু, এরকম বাহু থাকে। তাহলে সেন্ট্রোজোমের দুই দিকে প্রসারিত অংশটিকে বলা হয়ে থাকে ক্রোমোজোমের বাহু বা ক্রোমোজোমের আর্ম বলা হয়। এবার এখান থেকে ইউক্রোমাটিন সাধারণত ক্রোমোজোমের যে বাহুটা আছে, অর্থাৎ এইটা যদি সেন্ট্রোমিয়ার হয়, সেন্ট্রোমিয়ারের এই দিকে থাকে একটা বাহু আর এই দিকে একটা থাকে বড় বাহু আর একটা হচ্ছে ছোট বাহু। এবার সাধারণত হচ্ছে ইউক্রোমাটিন সাধারণত ক্রোমোজোমের বাহুতে অবস্থান করে থাকে। তাহলে এই যে বাহু, এই বাহুতে অবস্থান করে থাকে হচ্ছে কি অবস্থান করে থাকে? ইউক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিনটা বাহুতে অবস্থান করে থাকে ক্রোমোজোমের। তাহলে আমরা কি বলবো? ইউক্রোমাটিন সাধারণত ক্রোমোজোমের বাহুতে অবস্থান করে থাকে এবং ইন্টারফেজ আর প্রোফেজ, কতগুলো ফেজ বা দশা আছে তার মধ্যে ইন্টারফেজ এবং প্রোফেজ দশায় যখন প্রবেশ করে তখন এরা অকুণ্ডলিখিত অবস্থায় থাকে। মানে হচ্ছে প্যাচ পাকানো অবস্থায় থাকে না, এলোমেলো বা ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। তাহলে ইন্টারফেজ এবং প্রোফেজ দশায় অকুণ্ডলিখিত অবস্থায় থাকে। এবার কোনো একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, যখন সেটাকে যদি এক জায়গায় গুটিয়ে আনা যায় তাহলে সেই জায়গাটার ঘনত্বটা কিন্তু বেড়ে যায়। এবার যদি ছড়ানো ছিটানো অবস্থায় থাকে সেই জায়গায় ঘনত্বটা কমে যায়। ফলে তাদের রঙেরও বৈশিষ্ট্য পার্থক্য দেখা যায়। এক জায়গায় যখন অবস্থান করে তখন রং গাঢ় হয়, ছড়িয়ে ছিটে থাকলে রংটা হালকা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ইন্টারফেজ এবং প্রোফেজ দশায়, অর্থাৎ যখন ইউক্রোমাটিনটা ইন্টারফেজ এবং প্রোফেজ দশায় অকুণ্ডলিখিত অবস্থায় থাকে, অর্থাৎ কুণ্ডলিখিত থাকে না, এরকম ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, এই এরকম অবস্থায় অবস্থান করে থাকে। তখন এদের যে রংটা হয়, রংটা হচ্ছে হালকা বর্ণ ধারণ করে। তাহলে ইন্টারফেজ এবং প্রোফেজ দশায় ইউক্রোমাটিন অকুণ্ডলিখিত অবস্থায় থাকে এবং হালকা বর্ণ ধারণ করে থাকে, হালকা বর্ণ ধারণ করে গেল, হালকা বর্ণ ধারণ করে। কিন্তু যখন মেটাফেজ দশায় এবং অ্যানাফেজ দশায় এরা প্রবেশ করে, মেটাফেজ এবং অ্যানাফেজ দশায় যখন এরা প্রবেশ করে তখন কি হয়? এরা কুণ্ডলিখিত হয়ে যায়, আর অকুণ্ডলী থাকে না, তখন একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় এরকম একটা অবস্থায় চলে আসে। তাহলে কুণ্ডলিখিত হয়ে যায়। যেই কুণ্ডলিখিত হয় তখন এর রংটা পরিবর্তন, তাহলে তখন এরা হচ্ছে এরকম কুণ্ডলিখিত হয়ে যায়, এরকম কুণ্ডলিখিত হয়ে যায়। এবার যখনই কুণ্ডলিখিত অবস্থায় আসে, কুণ্ডলিখিত যখন অবস্থায় আসে তখন দেখো এই জায়গাগুলোর রংটা খুব গাঢ় হয়ে যায়, অর্থাৎ এই জায়গার রংটা কি হয়ে যায়? গাঢ় হয়ে যায়। কখন? কোন দশায়? মেটাফেজ এবং অ্যানাফেজ দশায়। তাহলে মেটাফেজ এবং অ্যানাফেজ দশায় ইউক্রোমাটিন গুলো কুণ্ডলিখিত হয়ে যায় এবং গাঢ় বর্ণ ধারণ করে। তাহলে বর্ণটা হয়ে যাবে কি রকম? গাঢ় হয়ে যাবে, গাঢ় বর্ণ ধারণ করবে। তাহলে গাঢ় বর্ণ ধারণ করে। এই অংশ হচ্ছে বিভিন্ন, এই যে অংশগুলো থাকে এই অংশে বিভিন্ন জিন থাকে। তাহলে এই অংশগুলিতে কি অবস্থান করে থাকে? জিন থাকে। তাহলে আমরা জানলাম ইউক্রোমাটিনের প্রাথমিক সম্বন্ধে জানলাম, অর্থাৎ ইউক্রোমাটিনটা কোথায় থাকছে? ক্রোমোজোম বাহুতে অবস্থান করছে। এটা যখন ইন্টারফেজ দশায় এবং প্রোফেজ দশায় থাকে তখন হচ্ছে অকুণ্ডলিখিত অবস্থায় থাকে এবং হালকা বর্ণ ধারণ করে। যেই মেটাফেজ এবং অ্যানাফেজ দশায় প্রবেশ করে তখন এরা কুণ্ডলিখিত হয় এবং গাঢ় বর্ণ ধারণ করে।
আর কি হয়, আর এই দশায় এই অংশে বিভিন্ন জিন বর্তমান থাকে। এখানে কি করা হয়, বিভিন্ন জিন এর মধ্যে বর্তমান থাকে। গেল সাধারণ পরিচিতি। এইবার যদি বলে ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ 2 নম্বরে দিয়ে দিল বৈশিষ্ট্য, তাহলে আমরা কি লিখবো, যে এই কোষ বিভাজনের সময় এই অংশটা যখন কোষটা যখন বিভাজিত হয় তখন এই অংশটা কুণ্ডলিকিত হয়ে যায়। কুণ্ডলী, এবার আমরা জানি কুণ্ডলিকিত যেই হবে অমনি গাঢ় বর্ণ ধারণ করবে। তাহলে কোষ বিভাজনে 1 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য, কোষ বিভাজনের সময় ইউক্রোমাটিনটা কুণ্ডলিকিত হয়ে যায় এবং গাঢ় বর্ণ ধারণ করে। বোঝা গেল, গাঢ় বর্ণ ধারণ করে। আর কি হয়, ইউক্রোমাটিন যখন মেটাফেজ দশায় অবস্থান করে, যখন এরা মেটাফেজ দশায় যাচ্ছে তখন হচ্ছে ক্রোমোজোম গুলিকে স্পষ্ট ভাবে দেখা যায়। ক্রোমোজোম যে সেই ক্রোমোজোম গুলিকে স্পষ্ট, তাহলে ইউক্রোমাটিনটা যখন মেটাফেজ দশায় অবস্থান করে তখন ক্রোমোজোম গুলিকে স্পষ্ট ভাবে দেখা যায়। আর কি হয়, ক্রোমোজোমের প্রায় 70% অংশ, ক্রোমোজোমের, আমি এটা লিখে দিই, ক্রোমোজোমের 70% অংশ হচ্ছে ইউক্রোমাটিন দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে বৈশিষ্ট্যটা কি হবে, বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোষ বিভাজনের সময় এই অংশটা, তাহলে বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর হচ্ছে কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময় এই অংশটা, এই অংশটা গাঢ় বর্ণ ধারণ করে, বর্ণ ধারণ করে। তাহলে কি হয়, গাঢ় বর্ণ ধারণ করে কোষ বিভাজনের সময়। তারপরে কি হয়, ইউক্রোমাটিনের জন্য মেটাফেজ দশায়, ইউক্রোমাটিনের জন্য, ইউক্রোমাটিনের জন্য মেটাফেজ দশায়, মেটাফেজ দশায় কি হয়, ক্রোমোজোম গুলিকে স্পষ্ট ভাবে দেখা যায়। তাহলে ক্রোমোজোম গুলি স্পষ্ট ভাবে দেখা যায়। তাহলে ক্রোমোজোম গুলিকে কি করা হয়, স্পষ্ট ভাবে দেখা যায় মেটাফেজ দশায়। আর কি হয়, ক্রোমোজোমের প্রায় 70% অংশ ইউক্রোমাটিন দ্বারা গঠিত হয়। 3 নম্বর হচ্ছে ক্রোমোজোমের প্রায় 70% অংশ ইউক্রোমাটিন দ্বারা গঠিত, তাহলে 70% অংশটা হচ্ছে ইউক্রোমাটিন দ্বারা গঠিত হয়ে থাকে। আর ইউক্রোমাটিন অংশে যখন মিওসিস হবে তখন ক্রসিং ওভার দেখা যাবে। 4 নম্বর, ইউক্রোমাটিন অংশে যখন মিওসিস হবে, তখন ক্রসিং ওভার দেখা যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বৈশিষ্ট্য, হলো ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখি কাজ, ইউক্রোমাটিনের কি কাজ। ইউক্রোমাটিন সাধারণত কি হয়, তোমার যেটা বেশিরভাগই হয়ে থাকে, ইউক্রোমাটিনের, তাহলে ইউক্রোমাটিনের এবার হচ্ছে কাজ সম্বন্ধে জানবো। তাহলে কাজ কি, ইউক্রোমাটিনের কাজ হলো, যেহেতু এরা ক্রোমোজোমে থাকে তাই এরা বংশগত বৈশিষ্ট্যটাকে বহন করবে। তাহলে কাজটা কি, ক্রোমোজোমে ইউক্রোমাটিন অংশ জিন বহন করে থাকে, জিনের মধ্যে। তাহলে কাজ হচ্ছে, এর কাজ, ইউক্রোমাটিনের কাজ হচ্ছে তোমার ক্রোমোজোমের ইউক্রোমাটিনের অংশটা জিন বহন করে। 1 নম্বর হচ্ছে
ক্রোমোজোমের ইউক্রোমাটিন অংশ কি করে, জিন বহন করে। ইউক্রোমাটিন অংশটা কি করছে, ওরা জিন বহন করে। জিন যেই বহন করবে, তাহলে যেহেতু আমরা জানি জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, তাহলে জিন বহন করে, অতএব বংশগতির বৈশিষ্ট্যটাকে বহন করা এবং কোষের, তাহলে 2 নম্বর হচ্ছে বংশগত বৈশিষ্ট্য বহন করা, বংশগত বৈশিষ্ট্য বহন করা এবং বংশগত বৈশিষ্ট্য বহন করবে এবং বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণের কি করে, নিয়ন্ত্রণ করে। তাহলে বিভিন্ন কার্যাবলী কি করে, এরা নিয়ন্ত্রণ করে থাকে। এই হচ্ছে ইউক্রোমাটিনের কাজ। বোঝা গেল? এবার আমরা দেখব হেটারোক্রোমাটিন সাধারণত তোমার প্রধানত কোথায় থাকে, আমরা দেখলাম যে একটা ক্রোমোজোমের মধ্যস্থল বা কেন্দ্র থাকে সেন্ট্রোমিয়ারের দুই দিকে থাকে দুটো বাহু। তাহলে হচ্ছে হেটারোক্রোমাটিন প্রধানত সেন্ট্রোমিয়ার অংশে, আর থাকে হচ্ছে, তাহলে এই সেন্ট্রোমিয়ার অংশে, টেলোমিয়ার অংশে এবং ইউক্রোমাটিনের মাঝে মাঝে অবস্থান করে থাকে। তাহলে হেটারোক্রোমাটিন সাধারণত থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার অংশে, টেলোমিয়ার অংশে এবং ইউক্রোমাটিনের মাঝে মাঝে অবস্থান করে থাকে হচ্ছে হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিনটা ইন্টারফেজ এবং প্রোফেজ দশাতে যখন এটা প্রবেশ করে, তখন এরা কি হয়, কুণ্ডলিখিত হয়। কুণ্ডলিখিত হওয়ার ফলে কি হয়, যেহেতু এরা কুণ্ডলিখিত হয় এবং একত্রে চলে আসে, তখন খুবই গাঢ় বর্ণ হয়ে যায়। তাহলে বর্ণটা খুবই গাঢ় হয়ে যায়, অবস্থান করলে গাঢ় হয়ে যায়। এবং তারপরে কি হয়, মেটাফেজ দশা এবং অ্যানাফেজ দশায় যখন এরা প্রবেশ করে, অর্থাৎ হেটারোক্রোমাটিনটা মেটাফেজ এবং অ্যানাফেজ দশায় যখন প্রবেশ করবে, তখন এরা কুণ্ডলিখিত থাকে না, অকুণ্ডলিখিত হয়ে যায়, অর্থাৎ ছড়িয়ে যায়, স্প্রেড করে, ছড়িয়ে যায়। যেই এরা ছড়িয়ে যায়, তখন ওই গাঢ় বর্ণটা আস্তে আস্তে হালকা বর্ণ পরিণত হয়ে যায়। কোথায়, কখন? ওটা হচ্ছে মেটাফেজ এবং অ্যানাফেজ দশায়। মেটাফেজ এবং অ্যানাফেজ দশায় এসে ওই বর্ণটা কি হয়ে যায়, হালকা বর্ণ ধারণ করে। আর ক্রোমোজোমের বাদ বাকি অংশের তুলনায় এই অংশে রঞ্জিত হওয়ার প্রবণতা কি হয়, একটু আলাদা রকমের হয়। ক্রোমোজোমের অন্যান্য অংশের তুলনায় এই অংশটা রঞ্জিত হওয়ার প্রবণতা খুবই আলাদা হয়। সেই জন্য একে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে, একে হেটারোপিগনোসিস বলা হয়ে থাকে। তোমাদের কোশ্চেন নিতে পারে যে হেটারোপিগনোসিস কাকে বলে। তখন আমরা বলবো যে ক্রোমোজোমের যে সমস্ত অংশগুলো আছে, অর্থাৎ বাদবাকি ক্রোমোজোমের বাদবাকি অংশ ছাড়া এই অংশটা, অর্থাৎ ইউক্রোমাটিন অংশটা রঞ্জিত হওয়ার প্রবণতা একটু আলাদা ধরনের হয়ে থাকে। অর্থাৎ কোথাও গাঢ়, কোথাও হালকা, আবার কোথাও গাঢ় হয়েছে। তাহলে এইরকম ভাবে রঞ্জিত হওয়ার প্রবণতা দেখা যায়। কেন? কারণ এটা যেহেতু সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার এবং ইউক্রোমাটিনের মাঝামাঝি স্থানে অবস্থান করে, সেই জন্য কোথাও গাঢ় রং দেখা যাচ্ছে, কোথাও হালকা রং দেখা যাচ্ছে, এবার দেখা যায়। তাহলে রঞ্জিত হওয়ার প্রবণতা একটু আলাদা ধরনের হয়। সেই জন্য একে বলা হয়ে থাকে হেটারোপিগনোসিস বলা হয়ে থাকে। হেটারোপিগনোসিস বলা হয়। হেটারোক্রোমাটিনের জিন, যেরকম আমরা দেখলাম ইউক্রোমাটিনে জিন থাকে, কিন্তু হেটারোক্রোমাটিনে কোনো জিন থাকে না, কিন্তু এই অংশে অন্যান্য বিভিন্ন কার্য বহন করে থাকে। তাহলে এটা আমরা সাধারণ সম্বন্ধে জানলাম, হেটারোক্রোমাটিনটা কি, কোথায় থাকছে এবং এটা কখন কিভাবে অবস্থান করছে। তাহলে দেখো, আমি একটা ছবির মাধ্যমে দেখাই। এরকম ভাবে এটা
পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে দেখো কোথাও রংটা হয়েছে খুব গাঢ়, আবার কোথাও হালকা হয়ে যাচ্ছে, আবার কোথাও গাঢ় হয়ে যাচ্ছে। এইভাবে কুণ্ডলিকিত অবস্থায় অবস্থান করে থাকে। এইবার আমরা জানি যে এইটা হচ্ছে খুব গাঢ় বর্ণের, সেটা হচ্ছে ইউক্রোমাটিন। এই অংশটা, এটা হচ্ছে ইউক্রোমাটিন, ক্রোমাটিন, খুব গাঢ় বর্ণ অংশটাকে ইউক্রোমাটিন বলছে। এবং ইউক্রোমাটিনের মাঝে মাঝে, যখন আমরা হেটারোক্রোমাটিন বললাম, ইউক্রোমাটিনের মাঝে মাঝে কোথাও আবার খুব গাঢ় দেখা যাচ্ছে, সেই জায়গাগুলোতে হেটারোক্রোমাটিন অবস্থান করছে। তাহলে খুব গাঢ় দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে কি থাকছে, হেটারোক্রোমাটিন থাকছে। হেটারোক্রোমাটিন আবার কিন্তু সেন্ট্রোমিয়ার অঞ্চলেও থাকছে এবং টেলোমিয়ারের দুই প্রান্তেও থাকছে, অবস্থান করছে। আবার দেখো এই জায়গাটা খুব পাতলা অবস্থান করছে, এটা কিন্তু আবার ইউক্রোমাটিন, অর্থাৎ এই জায়গার রংটা খুব হালকা বর্ণ ধারণ করেছে, তাহলে আবার এটা আবার হচ্ছে ইউক্রোমাটিন। আবার এখানে এসে দেখো এখানে আবার গাঢ় বর্ণ ধারণ করেছে, এটা আবার হচ্ছে হেটারোক্রোমাটিন, এই জায়গাটা আবার হেটারোক্রোমাটিন। এবার ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের, অর্থাৎ যে জায়গাটা সেন্ট্রোমিয়ার অবস্থান করছে, সেই যে এই ধরো এই জায়গাটা, এটা হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে প্রাথমিক খাঁজ, যেটাকে আমরা মুখ্য খাঁজ বলা হয়, প্রাথমিক খাঁজ। তাহলে এখানটায় প্রাথমিক খাঁজ অবস্থান করছে। আর একদম নিচের দিকে আবার এরকম একটা খাঁজ দেখা যাচ্ছে, যাকে বলা হয় থাকে গৌণ খাঁজ। এটা হচ্ছে হেটারোক্রোমাটিনের অবস্থান আমরা দেখলাম। এবার হেটারোক্রোমাটিনের বৈশিষ্ট্য বলে কি লিখবো, তাহলে হেটারোক্রোমাটিন অঞ্চলের বিভাজনে হালকা বর্ণ ধারণ করে। যেই এরা বিভাজিত হচ্ছে, ইউক্রোমাটিনে কিন্তু তা হয়নি, গাঢ় বর্ণ ধারণ করেছিল। হেটারোক্রোমাটিনে কি হয়, হেটারোক্রোমাটিনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা বিভাজনের সময় হালকা বর্ণ নেয়। তাহলে বৈশিষ্ট্যটা দেখি, বৈশিষ্ট্য হচ্ছে এরা হালকা বর্ণ ধারণ করে। কখন? বিভাজনের সময়। তাহলে বিভাজনের সময় এরা হচ্ছে হালকা বর্ণ নেয়, যেমন সেন্ট্রোমিয়ার অঞ্চলটা বাদে। তাহলে যখন হেটারোক্রোমাটিনটা বিভাজিত হবে, তখন কি করবে, এটা হালকা বর্ণ ধারণ করবে, যেমন হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চল। আর ক্রোমোজোমের প্রায় 30% অংশ, ওটা ছিল 70%, এটা 70% ছিল, আর এটা হচ্ছে 30% প্রায় হেটারোক্রোমাটিন দ্বারা গঠিত হয়ে থাকে। হেটারোক্রোমাটিনের অঞ্চলে জিনগুলো কি থাকে, নিষ্ক্রিয় থাকে। তাহলে আমি একটু লিখে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে বিভাজন দশায় হালকা বর্ণ ধারণ করে, হালকা বর্ণ ধারণ করে। 2 নম্বর, যেমন সেন্ট্রোমিয়ার দিয়ে দিয়েছে। 2 নম্বর হচ্ছে ক্রোমোজোমের প্রায় 30% অংশ হেটারোক্রোমাটিন দিয়ে গঠিত হয়। তাহলে ক্রোমোজোমে প্রায় 30% হেটারোক্রোমাটিন দ্বারা গঠিত, ক্রোমাটিন দ্বারা গঠিত। আর এতে যে জিন থাকে সেটা কি থাকে, নিষ্ক্রিয়। হেটারোক্রোমাটিন অঞ্চলে জিনগুলো কি হয়, নিষ্ক্রিয়। তাহলে হেটারোক্রোমাটিন অঞ্চলে যে নিষ্ক্রিয় জিন অবস্থান করে, নিষ্ক্রিয় জিন থাকে, তাহলে যে জিন থাকে সেটা হচ্ছে কি হয়, নিষ্ক্রিয় প্রকৃতির হয়। আর এটাতে দেখেছিলাম ক্রসিং ওভার ঘটে, কিন্তু হেটারোক্রোমাটিনে ক্রসিং ওভার ঘটে না। তাহলে ক্রসিং ওভার ঘটে না, বোঝা গেল হেটারোক্রোমাটিন। তাহলে বৈশিষ্ট্য দেখলাম। এইবার এরা কি কাজ করে থাকে, এর কাজটা কি, এর কাজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ,
হেটারোক্রোমাটিনের কাজটা হচ্ছে বেমতন্তু, যে বেমতন্তু আছে অর্থাৎ সেন্ট্রোমিয়ারের দুই পাশে অবস্থান করে থাকে, অর্থাৎ বেমতন্তু সংযুক্তিতে সাহায্য করে। তাহলে এর কাজটা দেখি, তাহলে এর কাজ হচ্ছে বেমতন্তু সংযুক্তিতে সাহায্য করে থাকে। আর কি করে? জিনের কার্য নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে, এখান থেকে লিখি কাজ, এর কাজ হচ্ছে বেমতন্তু, যে বেমতন্তু আছে সেই বেমতন্তুতে সংযুক্তিতে সাহায্য করে। 1 নম্বর বেমতন্তু সংযুক্তিতে সাহায্য করে। তাহলে বেমতন্তু সংযুক্তিতে কি করে? সংযুক্ত হতে কি হতে সাহায্য করে থাকে। আর জীবনের যে কার্য নিয়ন্ত্রণের জিন, তাহলে জীবনের জিনের কার্য কি করে? নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে জিনের কার্য নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আরেকটা কাজ করে থাকে। কি কাজ করে থাকে? যেহেতু এই অংশে হচ্ছে জিনগত ভাব নিষ্ক্রিয়, যেহেতু এই অংশে জিনগত ভাব নিষ্ক্রিয়, তাহলে এই অংশে কি হয়? এই অংশে জিনগত ভাবটা নিষ্ক্রিয়, তাই এই অংশে মিউটাজেনের কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। মিউটাজেনের কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। ঠিক আছে, তাহলে মিউটাজেনের কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। আর জিনোমের মিউটেশনের হারটা কি হবে? জিনোমের মিউটেশনের হারটা কমায়। 3 নম্বর হচ্ছে জিনোমের মিউটেশনের হার কমায়। তাহলে জিনোমের কি করে? মিউটেশনের হার কমিয়ে থাকে। আর কোন ক্ষেত্রে কি হয়? সম্পূর্ণ ক্রোমোজোমে হেটারোক্রোমাটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। কিছু ক্ষেত্রে হেটারোক্রোমাটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে কোন ক্ষেত্রে। এবার আমি এটা সম্বন্ধে আর এগোবো না, কারণ হচ্ছে তোমাদের এইটুকু সম্বন্ধেই জানা। আর যদি বলা হয় তাহলে একে আবার সাধারণত 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে স্থায়ী হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে অস্থায়ী হেটারোক্রোমাটিন। এইগুলো তোমাদের নেই, উঁচু ক্লাসে আছে, সেই জন্য আমি এই পর্যন্তই বললাম। আর এখান থেকে একটা আসতে পারে যে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য। তাহলে আমরা যে কাজগুলো দেখলাম বা বৈশিষ্ট্য দেখলাম, সেখান থেকে আমরা কিন্তু পার্থক্য অলরেডি করতে পারবো। ঠিক আছে, সেখান থেকে পার্থক্য তোমরা করে নেবে। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে বেশি বেশি করে। আর হচ্ছে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। আর যদি পুরোনো ভিডিও দেখতে চাও তাহলে নিচে হচ্ছে ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো পুরোনো ভিডিও। যেহেতু এটা একটু পুরোনো, কিন্তু যেহেতু তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই জন্য তোমাদের সিলেবাসটাকে পুরো একদম কমপ্লিট করতে হবে, অর্থাৎ কোথাও যেন বাদ না থাকে, সেই জন্য আমি এটা আবার পড়িয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।